আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ জাতির এবং সারা বিশ্বের এই দুর্যোগময় মুহূর্তে আমি দ্বিতীয়বারের মতো তোমাদের সামনে এসেছি। তোমরা নিশ্চয়ই আশা করি ঘরে আছো এবং সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমরা আলোচনা করব একটি কবিতা নিয়ে, ইংরেজি কবিতা। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এইচএসসি এবং অনার্স লেভেলে আমাদের বেশ কিছু ইংরেজি কবিতা রয়েছে। তো তার মধ্যে থেকে আমার খুবই পছন্দের একজন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি খুবই বিখ্যাত কবিতা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা উপভোগ করবে। চলো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তো আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, তো যে কোনো কবিতার আলোচনার শুরুতেই আমাদের প্রয়োজন আসলে সেই কবির পরিচিতি সম্পর্কে এবং তার যে উল্লেখযোগ্য কাজগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়া। তো চলো আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে প্রথমে ছোটোখাটো কিছু তথ্য আমরা জেনে নিই। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, দেখো প্রথমে এখানে লেখা আছে ইংলিশ ফর এইচএসসি অ্যান্ড অনার্স ফার্স্ট ইয়ার, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে এপ্রিল 1770 সালের এপ্রিল মাসে তার জন্ম হয় এবং কোথায় দেখো ইংল্যান্ডের ককারমাউথ নামক স্থানে। তার মৃত্যু হয় ঠিক 80 বছর বয়সে এপ্রিল মাসেই, এপ্রিল 23, 1850 সালে ওয়েস্টমোরল্যান্ড ইংল্যান্ডে। এবং তাকে বলা হয় হচ্ছে পয়েট লরেট। এবং তার যে কাজের যে প্রধান ভিত্তি, বা আমি বলবো যে তার যে কাজের যে মূল্যায়ন যখন আমরা করব, তখন যে জিনিসটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে তাকে মূলত বলা হয় হচ্ছে পয়েট অফ নেচার, এবং তাকে বলা হয় প্রিকার্সর অফ রোমান্টিসিজম। উনি আসলে খুবই রোমান্টিক একজন কবি ছিলেন। কিন্তু রোমান্টিজম বলতে যে সাধারণ কথাটা আমরা বলে থাকি, যে রোমান্টিজম বলতে কিন্তু অনেকের মধ্যে কিন্তু অন্যরকম একটা ধারণা থাকে, কিন্তু আসলে রোমান্টিজম বলতে কিন্তু বোঝায় যে প্রকৃতিকে ভালোবাসা, হ্যাঁ, প্রকৃতির প্রতি ভালোবাসা, মানুষকে ভালোবাসা তো অবশ্যই, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং যে কোনো অ্যাডভেঞ্চারের প্রতি ভালোবাসা, নতুন কিছুর প্রতি ভালোবাসা, এই বিষয়গুলো কিন্তু রোমান্টিসিজমের মধ্যে আছে। তো ওয়ার্ডসওয়ার্থ কিন্তু পুরোদস্তুর একজন রোমান্টিক কবি ছিলেন এবং তার একজন কোলাবোরেটর ছিলেন। সেই কোলাবোরেটরের নাম হচ্ছে স্যামুয়েল টেইলর কলরিজ। লিরিক্যাল ব্যালাডস 1798, তিনি 1798 সালে সেই লিরিক্যাল ব্যালাডস লিখেন। রিটেন উইথ স্যামুয়েল টেইলর কলরিজ হেল্পড লঞ্চিং দ্য রোমান্টিক মুভমেন্ট। এবং সেই রোমান্টিক যে আন্দোলন, সেই রোমান্টিক আন্দোলনটাকে বেগবান করার ক্ষেত্রে এই দুজন কবির ভূমিকা অনস্বীকার্য। তাদের ভূমিকার কথা বলে শেষ করা যাবে না। তো তার কবিতার যে আমরা আরও কিছু ফিচার যদি আমরা একটু দেখি, দেখো এখানে কি লিখেছি, পয়েট অফ নেচার, রোমান্টিসিজম। এবং তার কবিতার একটা থিওরি আছে, তিনি মনে করতেন যে পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। আমরা আমাদের কবিতার আলোচনায় এই কথাটির বিস্তর আলোচনা করব এবং তার প্রধান প্রধান কিছু কাজ আমরা এখানে দেখো খেয়াল করো, লিরিক্যাল ব্যালাডস, দ্য প্রিলুড, দ্য সলিটারি রিপার, মাইকেল, অড, ইন্টিমেশন অফ ইমর্টালিটি, পিটারবেল, অ্যাটসেট্রা। এগুলো হচ্ছে তার প্রধান প্রধান কাজ। তো প্রথমেই আমরা কবিতাটি চলো একটু আবৃত্তি করার চেষ্টা করি বা একটুখানি শোনার চেষ্টা করি, তারপর আমরা মূল ক্লাসে চলে যাব। I wandered lonely as a cloud, William Wordsworth. I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils. Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle on the Milky Way. Thus traced in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. The waves beside them danced, but they outdid the sparkling waves in glee. A poet could not but be gay in such a jocund company.
I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. For often, when on my couch I lie, in vacant or in pensive mood, the flash upon that inward eye, which is the bliss of solitude. And then my heart with pleasure fills and dances with the daffodils. সো তোমরা কবিতাটা শুনে বুঝতে পারছো যে এখানে তিনি কিন্তু আসলে মানে প্রকৃতির বিভিন্ন উপাদান, সেই প্রকৃতির বিভিন্ন উপাদানের কিন্তু বর্ণনা তিনি দিয়েছেন। দ্যাটস ওয়াই হি ইজ কল্ড এ পয়েট অফ নেচার। তিনি প্রকৃতিকে উপযোগ্য করে কবিতাটি লিখেছেন, কিন্তু উনি যেভাবে প্রকৃতিকে দেখেছেন অন্য কবিদের সাথে কিন্তু তার ভিন্নতা রয়েছে। অন্য কবিরা প্রকৃতিতে বাহ্যিক উপাদানগুলো আসলে মূলত সৌন্দর্য, পাহাড়, সমুদ্র, চাঁদ, সূর্য এগুলোর বর্ণনা দিয়েছেন, কিন্তু উনি কিন্তু আসলে যে জিনিসটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে একেবারে ভেতর থেকে, মনের ভেতর থেকে প্রকৃতিকে অবলোকন করা, প্রকৃতির ভাষা বোঝার চেষ্টা তিনি করেছেন। এবং আরেকটা জিনিস তিনি করার চেষ্টা করেছেন যে মানুষের সাথে প্রকৃতির কিভাবে যে সম্পর্ক, সেই সমন্বয়টা তিনি সাধন করার চেষ্টা করেছেন। কমিউনিয়ন বিটুইন ম্যান অ্যান্ড নেচার। আমরা যদি একটু কবিতার লাইনগুলি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে দেখো, I wandered lonely as a cloud, আমি কি করছিলাম, একাকী সেই মেঘের মতো ভেসে বেড়াচ্ছিলাম। That floats on high over vales and hills, এবং সেই পাহাড় পর্বত উপত্যকার উপর দিয়ে আমি মেঘের মতো ভেসে বেড়াচ্ছিলাম। দেখো এখানে কিন্তু এটা বাস্তবে কিন্তু সম্ভব না, তাই না, যে এই যে মেঘের মতো ভেসে বেড়ানো। কবিরা কিন্তু আসলে মূলত তোমার মানে একটুখানি কাল্পনিক হয়ে থাকে বা একটু কল্পনাপ্রবণ হয়ে থাকে, এবং সেই কল্পনার আশ্রয় নিয়ে কিন্তু তারা অসম্ভব জিনিসকেও কিন্তু এখানে সম্ভব করে থাকেন। সো উনি কল্পনা করছেন যে উনি মেঘের মতো ভেসে বেড়াচ্ছেন। হঠাৎ করে when all at once I saw a crowd, a host of golden daffodils, এবং সেখানে হঠাৎ করে তিনি কি করলেন যে অনেকগুলো গোল্ডেন ড্যাফোডিলস ফুল তিনি দেখলেন। ড্যাফোডিলস ফুল সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে, এগুলো সাধারণত যে কোনো জলাশয় বা লেকের আশেপাশে এই অংশগুলোতে আসলে হয়ে থাকে। তিনি হঠাৎ করে মেঘের মতো ভেসে বেড়াচ্ছিলেন এবং তিনি ড্যাফোডিলস ফুল দেখলেন। Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. ব্রিজ মানে হচ্ছে বাতাস। যে কি করছিল, যে ড্যাফোডিল ফুলগুলা যেন মনে হচ্ছিল যে বাতাসে যে নড়াচড়া করছিল, সেই নড়াচড়া করাটাকেই মনে হচ্ছিল যেন তারা নৃত্য করছিল। Continuous as the stars that shine and twinkle on the Milky Way. এই রাতের আকাশে যে তারা জল জল করে মিটিমিটি করে যে জলে নিভে, ড্যাফোডিল ফুলগুলাকেও তার কাছে ওরকমই মনে হচ্ছিল। এখানে তিনি কিন্তু আসলে মানে প্রকৃতির একটা উপাদানকে আরেকটা উপাদানের সাথে তিনি তুলনা করলেন। They stretched in never ending line along the margin of a bay, এবং যতদূর চোখ যায় শুধু দেখা যাচ্ছে যে ড্যাফোডিল ফুলের সারি, মানে অনেক 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 ড্যাফোডিল ফুল। 10,000 saw at a glance, দেখো আমি এক দৃষ্টিতে 10,000 ড্যাফোডিল ফুল দেখলাম, যেটা আসলে বাস্তবে সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাজারেশন, মানে হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে যে মানে যে জিনিসটা বাস্তবে সম্ভব না এরকম অবাস্তব জিনিসকে হ্যাঁ কবিরা অনেক সময় কি করেন, মানে কবিতাটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য বা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করার জন্য তারা কিন্তু কল্পনার মানে অতি কল্পনা যদি আমরা বলি আর কি, যেটা হ্যাঁ সেই জিনিসটাই ইনি করেছেন। কারণ একসাথে কখনো 10,000 ফুল দেখা সম্ভব না, একজন মানুষের পক্ষে 10,000 ফুল গোনাও সম্ভব না, কিন্তু কবির কাছে সবই সম্ভব। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স, তারাও কি করছিল, সেই আনন্দময় নৃত্যে তারা মাথা নাড়াচ্ছিল। দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, কিন্তু কি করছিল যে সেই যে লেকের যে পানি, সেই স্রোত, সেই স্রোতও কি করছিল, স্রোতটাও কিন্তু তোমার কি করছিল, নৃত্য করছিল, মানে যে ঢেউ যে ওঠানামা করছে। হ্যাঁ, কিন্তু তার থেকেও মানে কবির কাছে মনে হয়েছে যে ড্যাফোডিল ফুলের যে তোমার নৃত্যটা, মানে এই যে তারা যে এদিকে এদিকে হেলে দুলে যে তাদের যে নৃত্য, সেই নৃত্যটাকে তিনি মনে করেন যে সেই যে তোমার ঢেউয়ের নৃত্য, সেই ঢেউয়ের নৃত্য থেকেও সেই নৃত্যটা অনেক বেশি আকর্ষণীয়। A poet could not but be gay in such a jocund company. এরকম একটা jocund company পেয়ে হ্যাঁ কবি না আনন্দিত হয়ে আর থাকতে পারেন না। I gazed and gazed but little thought what wealth the show to me had brought, for often when on my couch I lie in vacant or in pensive mood. দেখো খেয়াল করো ভালো করে, এখানে পেন্সিভ মুডের কথা বলছে। পেন্সিভ মানে হচ্ছে একটুখানি চিন্তিত, হ্যাঁ চিন্তিত মুডে বা চিন্তিত ভঙ্গিতে কবি যখন থাকেন, তখন কবির মনে সেই পুরনো দিনের সেই স্মৃতির কথাটা মনে আসে। মানে তিনি যে এই ড্যাফোডিল ফুলের যে স্মৃতিটা তার আছে,
হয়তো তিনি ঘুরতে ঘুরতে সে ড্যাফোডিল ফুল দেখেছিলেন, সেটাকেই তিনি আসলে কল্পনার আশ্রয়ে একটুখানি রং চড়িয়ে তিনি এই কবিতাটা রচনা করেছেন। কবির কাছে মনে হচ্ছে যে বর্তমানে এখনকার সময় মানে অনেক বছর পরে কবি এসে যখন তিনি যখন কোনো রকমের কোনো বিপদে পড়েন বা কোনো শঙ্কায় থাকেন বা কোনো দুশ্চিন্তায় থাকেন, তখনই তার মনের গহীনে সেই ড্যাফোডিল ফুলগুলা ধরা দেয় এবং সেই ফুলগুলা কি করে কবির মনকে, সেই ফুলের নৃত্যগুলা মনকে আরো নাচিয়ে তোলে। দেখো সেই কথাটি এখানে বলা আছে, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই। এই যে ইনওয়ার্ড আই এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইনওয়ার্ড আই মানে কি আসলে? বাইরের চোখ আর ভেতরের চোখ কি মানে আমাদের ভেতরে কি আরেকটা চোখ? আসলে এটা আসলে শাব্দিক অর্থে এরকম না বিষয়টা, এটা একটা অন্তর্নিহিত অর্থ আছে। ইনওয়ার্ড আই মানে হচ্ছে আমরা বাহ্যিক চোখে যা দেখি তা না, মানে আমরা অন্তর দিয়ে যা উপলব্ধি করি, হ্যাঁ, যে জিনিসটা আমাদের মনকে প্রশমিত করে, হ্যাঁ, যে জিনিসটার মাধ্যমে আমরা আমাদেরকে এটাকে কীভাবে বুঝাবো, মানে ভেতরের অন্তর্দৃষ্টি দিয়ে দেখা কোনো কিছু, সেটাকে বলা হয়েছে ইনওয়ার্ড আই, which is the bliss of solitude, and then my heart with pleasure feels and dances with the daffodils. এবং তখনই আমার মনটা কি হয়, আনন্দে ভরে ওঠে এবং ড্যাফোডিল ফুলের সাথে নৃত্য করে ওঠে। মানে এই কবিতার মধ্যে আমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে দেখতে পাচ্ছি, প্রকৃতির বিভিন্ন উপাদানের কথা আমরা যেমন জানতে পারছি, এখানে যেমন আমরা কল্পনার কাল্পনিক অনেক কথাবার্তা শব্দ আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনি যে মানুষের মনের উপর প্রকৃতির যে এক ধরনের হিলিং পাওয়ার আছে। হিলিং পাওয়ারটা কি, মানে মানুষের মনকে প্রশমিত করার যে ক্ষমতা আছে। এই যে কবি ওয়ার্ডসওয়ার্থ অনেক অনেক বছর পরে কিন্তু উনি কিন্তু ড্যাফোডিল ফুলের যে বর্ণনাটা দিয়েছেন এটা কিন্তু অনেক বছর আগে তার দেখা, কিন্তু সেই দৃশ্যটাই কি করছে, তার ভবিষ্যতে কিন্তু তার কাব্য প্রতিভাকে মানে আরেকটু শানিত করতে সহায়তা করেছে। তিনি হয়তো কোনো একটা পেন্সিভ মুডে এই কবিতাটা লিখেছিলেন, হ্যাঁ, যে অনেক বছর পরে তিনি যখন তার কাউচে শুয়েছিলেন সে অবস্থায় তিনি বিষণ্ণ মনে সেই অতীত স্মৃতি রোমন্থন করেছিলেন। তার মানে প্রকৃতির এক ধরনের ক্ষমতা আছে মানুষের মনকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার। সেই কথাটাই কিন্তু আমি মানে বলেছিলাম যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, মানে মানুষের ভেতরের যে পাওয়ারফুল ফিলিংগুলো আছে, যে ইমোশনসগুলো আছে, সেটা মানুষ যখন খুব নীরব অবস্থায় থাকে, হ্যাঁ, মানুষ যখন খুব আত্মমগ্ন অবস্থায় থাকে, তখনই কি হয়, সেই ফিলিংসগুলো আসলে জাগ্রত হয়ে ওঠে। এবং কবিতা হচ্ছে সেই জাগ্রত ফিলিংসগুলারই এক ধরনের একটা কি বলবো শাব্দিক রূপ, যেটাকে কবিরা খুব গুছিয়ে প্রকাশ করতে পারেন। সাধারণ মানুষ হয়তো এভাবে অনেক কিছু দেখে, হয়তো ওইভাবে ফিল করতে পারে না বা সেই ফিলিংসগুলোকে প্রকাশ করতে পারে না, কিন্তু একজন কবির সাথে সাধারণ মানুষের ডিফারেন্সটা কিন্তু আসলে এখানেই, যে কবি যা দেখেন, হ্যাঁ, সেটা তিনি অন্তর্দৃষ্টি দিয়ে লেখেন। আমরা হয়তো কোনো একটা সুন্দর জায়গায় গেলাম, হয়তো সেখানে গিয়ে হয়তো সেই জায়গাটার কিছু ছবি তুললাম বা বললাম হ্যাঁ সুন্দর জায়গাটা, আমাদের মানে দৌড় আসলে অতটুকুই। কিন্তু একজন কবি কিন্তু আসলে ওইভাবেই সব কিছু চিন্তা করেন না, মানে তিনি চিন্তা করেন যে আমি যে জায়গাটা আসলাম, যে এই যে আসলাম এই নীরবতা, সেই নীরবতার এক ধরনের ভাষা তিনি খোঁজার চেষ্টা করেন। তিনি প্রকৃতির ভেতরে যে ছন্দ, প্রকৃতির যে কান্না, প্রকৃতির যে হাসি, প্রকৃতির যে রুদ্ররূপ, হ্যাঁ, কখনো প্রখর রূপ, এই জিনিসগুলোকে তিনি আসলে অন্তস্থ করার চেষ্টা করেন, তিনি বোঝার চেষ্টা করেন প্রকৃতি কি বলতে চায়। তিনি বিশ্বাস করেন যে প্রকৃতির সাথে মানুষের এক ধরনের একটা সম্পর্ক রয়েছে, কারণ মানুষ প্রকৃতিরই সন্তান। এবং এই বিশ্বাসগুলোই কিন্তু তাকে এই কবিতাটা লিখতে অনুপ্রাণিত করেছে। এবং এই প্রকৃতির কাছে তিনি সবসময় কিন্তু, আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো যদি একটুখানি পর্যালোচনা করি তবে আমরা দেখতে পাবো যে তিনি সবসময় কিন্তু প্রকৃতির কাছে বারবার তিনি ফিরে যেতে চেয়েছেন। এরকম আমরা অনেক কবির ক্ষেত্রে দেখি, কিন্তু তারা কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মতো এত না, মানে এতটা মানে কি বলবো আত্মমগ্ন হয়ে প্রকৃতির কাছে ধরা দেননি। তারা কবিতার স্বার্থে বা কবিতার ভাবকে প্রকাশের স্বার্থে প্রকৃতিকে এনেছেন, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ মানে উনি যেমন ব্যাকগ্রাউন্ডটা প্রকৃতির মানে নেচার রিলেটেড, তেমনি তিনি একটা জিনিস করার চেষ্টা করেছেন যে কমিউনিয়ন বিটুইন ম্যান অ্যান্ড নেচার, মানে মানুষের সাথে প্রকৃতির যে একটা অন্তঃসম্পর্ক, সেই সম্পর্কটাকে ইনি বোঝার চেষ্টা করেছেন। আমরা যদি কবিতাটাকে বিশ্লেষণ করি আমরা আরও কিছু জিনিস আমরা এখানে দেখতে পাবো। যেমন আমরা রোমান্টিসিজমের কথা বললাম, ওয়ার্ডসওয়ার্থ আমরা জানি যে কোলরিজের সাথে মিলিত হয়ে যে লিরিক্যাল ব্যালাডস তিনি লিখেছিলেন, এটার আসলে সফলতাটা কোথায়? আসলে ওয়ার্ডসওয়ার্থ যে সময়, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, খুব মনোযোগ দিয়ে শুনবে আশা করি, যে ওয়ার্ডসওয়ার্থ যখন কবিতাগুলো লিখতেন বা ওই সমসাময়িক বা তার কিছু আগে, সে সময় কিন্তু সাধারণ মানুষের দুয়ারে কিন্তু কবিতা পৌঁছতো না। তখন চার্চ কেন্দ্রিক বা একটা সম্ভ্রান্ত শ্রেণী, মানে একটা শিক্ষিত শ্রেণী সেই কবিতাগুলোকে মানে কবিতার কাছাকাছি যেতে পারতো। মানে ধরেই নেওয়া হতো যে কবিতা সাহিত্য এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এগুলা না। সেগুলোর ভাষাও কিন্তু ছিল অনেক বেশি মানে সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে।
ওয়ার্ডসওয়ার্থ এবং কোলেরিজ যেটা করলেন, বিশেষত ওয়ার্ডসওয়ার্থের কথা যেহেতু আমরা আলোচনা করছি, তার কথা বলতেই হবে যে উনি কবিতাটাকে সেই চার্চের কাছ থেকে বা সেই সম্ভ্রান্ত মানুষদের কাছ থেকে, মানে স্পেশালাইজড একটা সোসাইটির কাছ থেকে সেই কবিতাটাকে সহজবদ্ধভাবে লিখে একেবারে সাধারণ একটা খেটে খাওয়া মানুষের দোরগোড়ায় এনে তিনি পৌঁছে দিলেন। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় সফলতা, এবং এটা করতে গিয়ে কিন্তু তাকে অনেক ঝক্কি পোহাতে হয়েছে, অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। হ্যাঁ, কারণ তখনকার কবিতাগুলা অনেক বেশি মানে কি বলবো, মানে নির্দিষ্ট একটা টাইপের কবিতা ছিল, কিন্তু উনি কি করলেন, উনি এসে কিন্তু আসলে সবকিছুই কিন্তু ভাঙলেন। হ্যাঁ, মানে রোমান্টিসিজম সম্পর্কে মানুষের ধারণা কি, এবং কবিতা কবিতা যে মানুষের মনের কথা বলে, সাধারণ মানুষেরও যে কবিতা আসলে উপলব্ধি করার একটা অধিকার আছে, এই জিনিসটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, এবং এটা করতে গিয়ে অবশ্যই যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে কবিতার ভাষা। তিনি কিন্তু এমন কোনো কঠিন, হ্যাঁ মানে দুর্বোধ্য কোনো শব্দ এই কবিতায় ইউজ করেননি। তোমার যে কবিতাটা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা যে এমন সব শব্দ তিনি ইউজ করেছেন যেটা খুব সাধারণ মানুষ সহজভাবেই বুঝতে পারে। যেমন দেখো ক্লাউড, হিলস, হ্যাঁ, তারপরে দেখো যে ড্যাফোডিল ফুলের কথা তো আমি বললামই, তারপর ব্রিজ, তারপর হচ্ছে স্কাই, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েভ, কোম্পানি, তারপর হচ্ছে পেন্সিভ মুড, প্লেজার, ডান্স, সলিটিউড, মানে এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা সাধারণ মানুষরা খুব ভালোভাবেই পরিচিত। মানে উনি এমন কোনো দুর্বোধ্য শব্দ এখানে ইউজ করেননি যেটা মানে পড়তে গেলে আসলে অনেকে বলে না যে দাঁত ভেঙে যায়, সে দাঁত ভাঙা কোনো শব্দ তিনি এখানে ইউজ করেন নাই। মানে এই কবিতাটা যে কোনো বয়সের মানুষ পড়লেই কিন্তু আনন্দ পাবে। তো কবিতাটার মধ্যে আমরা কি পেলাম আসলে, এক ধরনের সহজবোধ্যতা, যেটা একটা রোমান্টিসিজমের একটা মানে সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের কথা, তাদের লাইফ, হ্যাঁ, প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতি কেন্দ্রিক জীবন, হ্যাঁ, ইমোশন, এই বিষয়গুলো কিন্তু রোমান্টিসিজমের অন্তর্ভুক্ত। এবং তিনি আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম যে তিনি কিন্তু এক ধরনের আত্মিক সম্পর্কের কথা বলেছেন, যেটা অন্য কবিরা কিন্তু তাদের কবিতায় কিন্তু আমরা তেমনভাবে এটা পাই না। আত্মিক সম্পর্ক কেমন, মানে উনি বলছেন যে যেমন দেখো আমরা সাধারণত জানি মানে এক ধরনের একটা রিলিজিয়াস টোন কিন্তু আছে এখানে কোনো না কোনোভাবে, অনেকে এটা নিয়ে দ্বিমত করতে পারে, কিন্তু আমি মনে করি হ্যাঁ, যেমন সৃষ্টিকর্তাকে কোনো এখানে কিন্তু সরাসরি হয়তো ডাকা হয়নি, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাই, কারণ আমরা ভালো করেই জানি একটা যে প্রকৃতির মাঝে কিন্তু স্রষ্টার প্রকাশ। উনি প্রকৃতিকে বলছেন যে প্রকৃতির এক ধরনের হিলিং পাওয়ার আছে। তো আমরা খুব ভালো করে জানি যে আমরা যখনই কোনো বিমর্ষ হই বা যখনই কোনো সমস্যায় পড়ি, আমরা কিন্তু প্রার্থনা করি, আমরা যে আমাদের যে হলি বুকগুলো আছে সেগুলো আমরা পড়ি। কবির ভাষায় যে প্রকৃতিরও মানুষের মনকে হিল করার এক ধরনের ক্ষমতা আছে, তার মানে এখানে এক ধরনের একটা হলি একটা নোট কিন্তু ইনি রেখে যাচ্ছেন এই কবিতার মধ্যে। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে এই কবিতাটার মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কবিতা মানুষের মনকে প্রশমিত করতে পারে। আমাদের মন যখন খুব মানে বিক্ষুব্ধ থাকে বা কোনো সমস্যা ভারাক্রান্ত থাকে, তখন কিন্তু আমরা হতাশা অনেক সময় অনেক কিছু করি, কিন্তু কবি বলছেন যে অতীতের স্মৃতি, সেই যে প্রকৃতির কাছে, মানে কবির আসলে ইয়াটা কি, সাজেশনটা হচ্ছে যে যখনই তোমার মন খারাপ হয় তখনই কি করো, তুমি নিজেকে প্রকৃতির হাতে সঁপে দাও। প্রকৃতির যে স্মৃতি, সেই অতীত স্মৃতিগুলাই কবিকে কি করছে, কবির মনকে এখনো তাড়িত করছে, এবং কবি কিন্তু আসলে কি মানে সেই স্মৃতি নিয়েই কিন্তু এখনো বেঁচে আছেন, এবং এখনো তিনি সেই স্মৃতিগুলো রোমন্থন করছেন, এবং কবির সেই দুঃখ ভারাক্রান্ত মনটা আবার সেই ড্যাফোডিল ফুলের মতোই আনন্দে নেচে উঠছে। তো এটাই হচ্ছে আমি মনে করি যে এই কবিতার আসলে মূল বক্তব্য। হ্যাঁ, তো আশা করি তোমরা সবাই কবিতাটা বুঝতে পেরেছো। তো এই কবিতার যে প্রশ্নগুলো আসে সাধারণত সেগুলো আমি একটু বলতে পারি। তো তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে হচ্ছে যে কবিতার যে থিম মানে মূল বক্তব্যটা তোমাদেরকে লিখতে হয়, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। আর যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আছো তাদেরকে এই থিমের উপর ভিত্তি করে কিন্তু শর্ট কোশ্চেন, হ্যাঁ, এক্সপ্লেনেশন বা ব্রড কোশ্চেন, ব্রিফ কোশ্চেন এগুলা লিখতে হবে। তো আমার আলোচনার মধ্যে কিন্তু অনেক কিছু এসেছে, যেমন রোমান্টিসিজমের কথা আমরা আলোচনা করলাম, যে এই ধরনের কোনো প্রশ্ন যদি থাকে যে রোমান্টিসিজমের আলোকে যে এটা একটা রোমান্টিক কবিতা, এটাকে ব্যাখ্যা করো, তাহলে তোমাদেরকে কিন্তু এই আলোচনাগুলোর মধ্যে আমি যা যা বলেছি সেই কথাগুলোই কিন্তু বারে বারে আনতে হবে। আবার ট্রিটমেন্ট অফ নেচার ওয়ার্ডসওয়ার্থের, হ্যাঁ, যে এখানে যে প্রকৃতির যে মানে উনি প্রকৃতিকে কিভাবে দেখেছেন, কিভাবে ট্রিট করেছেন, সেই জিনিসটাই কিন্তু বারবার এখানে এসেছে। আর সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, পোয়েট্রি ইজ এ কি স্ট্রং ইমোশন। পোয়েট্রি আসলে কি একটা স্ট্রং ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। মানে স্ট্রং ইমোশন বলি আর পাওয়ারফুল ফিলিংস বলি, মানে এটা এমন একটা ফিলিংস যেটা
মানুষের ট্রাঙ্কুইল কোনো পরিবেশে মানুষ রিকালেক্ট করতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, যা আশা করি আজকের ক্লাস থেকে তোমরা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতাটি সম্পর্কে একটি সম্যক ধারণা নিতে পেরেছ। আসলে ধারণা নেওয়ার তো শেষ হয় না, একটা কবিতাকে কিন্তু এক একটা স্টুডেন্ট এক একভাবে কিন্তু আসলে নিতে পারে, বা এটাকে সমালোচকরা যখন সমালোচনা করেন সেটাকে বিভিন্নভাবে কিন্তু আসলে সমালোচনা করা যায়। তো প্রত্যেকটা কবিতারই কিন্তু বিভিন্ন রকমের ক্রিটিসিজম আছে। তো ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটাও কিন্তু এর থেকে আসলে মুক্ত নয়। কিছু কিছু সমালোচকরা এটাকে সমালোচনা করেছেন যে এখানে আসলে ভাষা খুব বেশি সহজবোধ্য। মানে একেবারে মানে এরকম একটা ধারণা কিন্তু প্রচলিত যে সাধারণ ভাষা আর কবিতার ভাষা বোধহয় আসলে ভিন্ন। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। ওয়ার্ডসওয়ার্থ আমার খুবই প্রিয় কবি এই কারণে যে তিনি মানে যে জিনিসটাকে খুব মানুষ সহজে বুঝতে পারে সেটার সাথে কিন্তু সে নিজেকে খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে। তো উনি যে ওনার যে কবিতার ভাষা, সেই কবিতার ভাষাটা এত সহজলভ্য হওয়ার কারণে কিন্তু কবিতার কাব্যগুণ কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে মানে কমেনি, বরং আমি মনে করি যে আরো বেড়েছে। কারণ ওনার এই ধরনের ভাষা ব্যবহার করার কারণে কিন্তু এত এত বছর ধরে এই কবিতাটা কিন্তু বেঁচে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। অনেকে আবার এটাকে সমালোচনা করেন যে এখানে অতি কাল্পনিক অনেক কথাবার্তা বলা হয়েছে। যেমন আমরা একটা লাইন পেয়েছিলাম যে 10,000 saw at a glance। তো এই ধরনের কল্পনার আশ্রয় কিন্তু এমন না যে শুধু ওয়ার্ডসওয়ার্থই নিয়েছিলেন, প্রায় কবিরাই কিন্তু এই ধরনের কাজটি করে থাকেন। কারণ কল্পনাই কিন্তু আসলে কবিদেরকে কবিতা লিখতে অনুপ্রাণিত করে। এটা হচ্ছে একটি দিক। তো চলো আজকে আমরা ক্লাসটা সম্পর্কে একটুখানি মানে পুনর্মূল্যায়ন করি। আমরা প্রথমে জানতে পারলাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন একজন ব্রিটিশ কবি যার জন্ম ও মৃত্যু উভয়ই হচ্ছে ইংল্যান্ডে, এবং তিনি বেঁচে ছিলেন প্রায় 80 বছর। এই 80 বছরের জীবনকালে তিনি অসংখ্য কবিতা লিখেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই কবিতাটি, এবং তার অন্যতম প্রধান কাজ হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। যিনি তার যে কোলাবোরেটর আরেকজন বিখ্যাত কবি স্যামুয়েল টেলর কলারিজ, বা সংক্ষেপে যাকে এসটি কলারিজ বলে বলা হয়, তার সাথে সমন্বয় করে তিনি লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন। এবং এটাকে ধরা হয় হচ্ছে রোমান্টিসিজমের মানে রোমান্টিক কবিদের ক্ষেত্রে মানে রোমান্টিসিজমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি মানে পদক্ষেপ হিসেবে ধরা হয় লিরিক্যাল ব্যালাডসকে। এবং এই কবিতাটি বিশেষ করে ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড পৃথিবীতে যতগুলো কবিতা পাঠ হয় এর মধ্যে অন্যতম বেশি মানে পঠিত কবিতার মধ্যে একটা। এবং এই কবিতাটা আসলে এতই সহজলভ্য যে একদম ছোটবেলা মানে ছোট বাচ্চা থেকে ধরে বড় পর্যন্ত সবাই কিন্তু আসলে কবিতাটা মানে পাঠ করতে পারে খুব সহজে, খুব সহজবোধ্য কবিতা। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আরও আমরা জানতে পারলাম যে যে তিনি যে পোয়েটিক থিওরি দিয়েছিলেন যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি, মানে কবিতার সংজ্ঞা দিতে গিয়ে তিনি এই কথাটা বলেন, মানে স্পন্টেনিয়াস ওভারফ্লো মানুষের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে যা আসে। যেমন আমরা কবিতার মধ্যে যেই কথাগুলো আমরা দেখলাম যে সমস্ত কথাগুলো শুনলেই কিন্তু আমরা দেখতে পাই যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তার কথাগুলা এসেছে। সে কারণেই কিন্তু এরকম যেন আমাদের মনের ভিতরে কিন্তু অনেক কল্পনা আমরা আচরণে, কিন্তু নর্মালি যখন আমরা আরেকজনের সাথে কথা বলি সেই কল্পনাগুলো কিন্তু ছেটে আমরা প্রকাশ করি, কিন্তু কবি কিন্তু কখনোই এটা করার চেষ্টা করেননি। স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে ওনার ভেতরে মানে সেই প্রকৃতিকে দেখে যে ধরনের অনুভূতি হয়েছে সেটাকেই তিনি চমৎকারভাবে সহজ সরল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং স্ট্রং ইমোশন বা পাওয়ারফুল ফিলিংস, এবং তার ভেতরে যে ফিলিংসটা এখনও বিদ্যমান, মানে এই বর্তমানে হয়তো কবি শহরে থাকেন, মানে যখন তিনি কবিতাটা রচনা করেছিলেন তখন হয়তো তিনি অন্য জায়গায় ছিলেন বা অন্য কোনো শহরে ছিলেন, কিন্তু তখনও কি তার মনের চোখে সেই মানে যে দৃশ্যগুলো ড্যাফোডিল ফুলের যে প্রকৃতির যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো তার বারবার তার মনের চোখে যেন ভেসে আসছে। এবং সেই ফুলের যে নৃত্যের কথাটা তিনি মানে মনে করেছিলেন, সেটা কি করে তার বর্তমান জীবনের সমস্ত হতাশাকে ধুয়ে মুছে কি আনন্দে ভরিয়ে দেয়। তার মানে তিনি বিশ্বাস করেন যে প্রকৃতির এক ধরনের হিলিং পাওয়ার আছে। বারে বারে একটা কথা বলছি, এই হিলিং পাওয়ারটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অন্য কবিদের সাথে কিন্তু ওয়ার্ডসওয়ার্থের পার্থক্যটা এখানে। যেমন আমরা কলরিজের কবিতাগুলোতে যদি দেখি, তিনি প্রকৃতিকে অন্যভাবে দেখেছেন, সুপার ন্যাচারালিজম, মানে তার কাছে ছিল মানে নেচার বলতে মানে এটা সুপার ন্যাচারাল, মানে এক ধরনের অলৌকিক বা আদি ভৌতিক বিষয়, ভয়ঙ্কর কোনো বিষয়। আমাদের যেমন কুবলা খান, তারপরে হচ্ছে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, এরকম কবিতাগুলোতে কিন্তু আমরা দেখি যে মানে তিনি কিন্তু সুপার ন্যাচারালিজমের আশ্রয় নিয়েছেন। আবার আমরা শেলিকে কিন্তু আমরা দেখি যে তিনি প্রকৃতিকে আবার আরেকভাবে বর্ণনা করেছেন, যেমন অট ওয়েস্ট উইন্ড, এই ধরনের কবিতাগুলোতে। তো এরকম টু স্কাইলার্ক, এই ধরনের কবিতাগুলোতে কিন্তু আমরা আরেক ধরনের বর্ণনা আমরা পাই, কারোর সাথে কিন্তু আসলে কারোর মেলে না। মানে একটা কবির সাথে যদি তোমরা অন্য কবির পার্থক্যগুলো
একটু করার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা কবি কিন্তু এক ধরনের একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিটা আছে বলেই কিন্তু তারা আজকে এত বড় কবি। আমরা যে আমাদের দেশের কবিতার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা পল্লী কবি জসীমউদ্দিনের কবিতায় কিন্তু আমরা দেখি যে গ্রামীণ প্রকৃতির এক ধরনের বর্ণনা আমরা খুঁজে পাই। আর রবীন্দ্রনাথের কবিতায় কিন্তু আমরা প্রকৃতিকে অনেকভাবে আমরা দেখি। আসলে বাঙালি কবিতারা মানে বাঙালি কবিরা আসলে দুঃখিত বাঙালি কবিরা এক ধরনের সুবিধা কিন্তু পেয়ে থাকেন, কারণ আমাদের দেশ হচ্ছে ষড় ঋতুর দেশ। এখানে কিন্তু অনেক ধরনের প্রকৃতি অনেক রূপে সাজে, যেটা কিন্তু আসলে অন্য দেশের কবিদের ক্ষেত্রে কিন্তু আসলে প্রযোজ্য না, তাই না? যেহেতু এখানে ষড় ঋতুর দেশ, কখনো গ্রীষ্ম নিয়ে তারা কবিতা লিখছেন, হ্যাঁ, সেই গ্রীষ্মের সাথে মানুষের জীবনের সম্পর্কে সেটাও আসতে পারে। বর্ষা নিয়ে লিখছেন, রবীন্দ্রনাথের তো অনেক বর্ষা নিয়ে অনেক কবিতা, গান, গল্প অনেক কিছু আছে। শরৎ নিয়ে লিখতে পারেন, হেমন্ত নিয়ে লিখতে পারেন, শীত নিয়ে লিখতে পারেন। অন্য দেশের কবিরা কিন্তু আসলে এই সুবিধাটা আসলে তেমন একটা পান না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাঙালি কবিরা অনেক বেশি লাকি আমি মনে করি। বাঙালি তোমরা হয়তো বলতে পারো যে মানে এই কবিতা আলোচনা করতে গিয়ে আমি বাংলাদেশে কেন আবার ঘুরে ফিরে আসলো। আসলে কবিদের কোনো বা কবিতার কোনো দেশ জাত কোনো ধরনের কোনো বাউন্ডারি নেই, এটা সারা পৃথিবী ব্যাপী আসলে এটা বিস্তৃত। হ্যাঁ, মূল বিষয়টা কিন্তু এক, তাই না? মূল বিষয়টা কিন্তু এক। যেমন আমাদের রবীন্দ্রনাথ সেই গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি কি পেয়েছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। তা আসলে কি গীতাঞ্জলি তো আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে রচিত, বা এই ভারতবর্ষের প্রেক্ষাপটে বা পুরা সাবকন্টিনেন্ট নিয়ে, কিন্তু এই কবিতাটা মানে এই তার যে কাব্যটা, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা কেন এত বেশি মানে নোবেল পুরস্কার পেয়ে ফেললো কেন? কারণ হচ্ছে আসলে মূল জিনিসটা কিন্তু আসলে একটা ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ আছে কবিতার, ইউনিভার্সাল একটা বোধ আছে, যেটা মানে একটা চাইনিজও বুঝতে পারবে, একটা জাপানিজও বুঝতে পারবে, একজন আমেরিকানও বুঝতে পারবে, একজন বাঙালিও বুঝতে পারবে। সো ওয়ার্ডসওয়ার্থের এই কবিতাটার সাথে যদি আমরা আমাদের দেশের যে প্রকৃতি এটাকে যদি আমরা একটু লিঙ্ক আপ করার চেষ্টা করি তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমরা যদি এরকম আমরা কিন্তু দেখো আরো বেশি বৈচিত্র্য। মাঝে মাঝে আমি চিন্তা করি ওয়ার্ডসওয়ার্থ আমার খুব প্রিয় একজন কবি, যে ওয়ার্ডসওয়ার্থের যে ক্ষেত্রে যে উনি যদি আসলে বাংলাদেশে জন্মাতেন তাহলে মনে হয় যে আমরা মানে আরো অনেক সুন্দর এরকম প্রকৃতি নির্ভর কবিতা আমরা পেতাম। মানে আমার কাছে এরকম মনে হয় আর কি, এটা আমি পার্সোনাল একটা ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি ব্যক্তিগতভাবে নিজে একজন নেচার লাভার, সে কারণে আমার ওয়ার্ডসওয়ার্থকে খুবই পছন্দ একজন কবি হিসাবে, কারণ ওনার কবিতার মধ্যে আমি মানে আমার কথাগুলোকেই যেন আসলে খুঁজে পাই। আমি মনে করি যে আসলে তোমাদের ক্ষেত্রে মনে বিষয়টি তাই হবে, অন্তত আজকের আলোচনাটার পরে। তো আলোচনার শেষ দিকে আমরা চলে এসেছি। তো আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে একজন কবি একটা স্পেশাল মানে তার একজন কবির স্পেশালিটি হচ্ছে যে তিনি অন্তর্দৃষ্টি সম্পূর্ণ। যে কোনো একটা দৃশ্যর সামনে গেলে আমরা যা বুঝতে না পারি একজন কবি সেটা পারেন, এবং তিনি এই প্রকৃতিকে এত গভীরভাবে উপলব্ধি করেছেন যে তিনি সেই উপলব্ধিটাকে চমৎকারভাবে সহজ সরল প্রাঞ্জল ভাষায় আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমরা আশা করি যে তোমরা বুঝতে পেরেছো কবিতাটি সম্পর্কে। তো তোমাদের কাছে শেষ বেলায় আমার একটাই অনুরোধ যে তোমরা নিশ্চয়ই দেখছো যে আশেপাশের অবস্থা কি। ইনফ্যাক্ট আসলে আমার নিজের মনের অবস্থাও ভালো না, যে আমার খুব কাছের এক আত্মীয় আজকে মারা গিয়েছেন। হ্যাঁ, আশা করি দোয়া করবে তোমরা তার জন্য, এবং তোমরা নিজেরা সাবধানে থাকবে। হ্যাঁ, আমি চেষ্টা করলাম আমার এই ভারাক্রান্ত মনেও তোমাদের সামনে তোমাদের কবিতাটি উপস্থাপন করে তোমাদের সাথে একটু শেয়ার করা, যাতে তোমরা একটু উপকৃত হও। তো আশা করি নেক্সট ক্লাসে অন্য আরেকটি কবিতা নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। আর সবসময় যে কথাটা বলি যে সাবধানে থাকো, সুস্থ থাকো, এবং নিয়মিত নামাজ পড়ো। হ্যাঁ, আল্লাহর কাছে প্রার্থনা করো যেন আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।